ওয়েলকাম স্টুডেন্টস। আমি এর আগে ক্লাসগুলোতে ইনভার্সের বিভিন্ন টেকনিক নিয়ে আলোচনা করেছিলাম, ট্রিক নিয়ে আলোচনা করেছিলাম, ইনভার্স কি সেটা নিয়ে আলোচনা করেছিলাম। যারা পার্ট 1 পার্ট 2 পর্ব দেখোনি তারা একটু আমার নিচের ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা ক্লিক করে দেখে নিও। আজকে আমরা স্টার্ট করছি বিভিন্ন টাইপের ইনভার্স যে সামগুলো আসে, যেসব প্রবলেম সামগুলো আসে পরীক্ষায় নিয়মিত আসে, সেইগুলো নিয়ে আলোচনা করব। এই টাইপগুলো করলে মোটামুটিভাবে তোমরা একটা বুঝতে পারবে, ধারণা হবে যে কী ধরনের অঙ্ক পরীক্ষায় আসে। ফার্স্ট দেখো, আমাদের এরকম একটা টাইপ 1, এটা আমরা টাইপ 1 করছি। টাইপ 1 evaluate tan inverse 1 plus cos inverse minus half plus sin inverse minus half। তার মানে প্রিন্সিপাল ভ্যালু বের করার যে ট্রিক আগের পর্বে শিখেছিলাম সেই ট্রিকটাই এখানে কাজে লাগবে। দেখো tan inverse 1 এখানে ডোমেন অফ দিস ITF এটা হচ্ছে পজিটিভ, সুতরাং কোনো এখানে চিন্তা করার বেশি দরকার নেই। আমরা কীভাবে কাজটা শুরু করব, দেখো এখান থেকে আমরা tan কত অ্যাঙ্গেলে 1 হয় সেটা চিন্তা করব। তাহলে আমরা জানি সেটা π/4 এবং π/4 obviously belongs to -π/2, π/2। আমার দেখতে হবে যে π/4টা যেন tan এর ডোমেনে বিলং করে। তাহলে আমরা এখান থেকে tan inverse 1 এর ভ্যালুটা বলতে পারবো tan inverse 1 equal to π/4। এইভাবে বাকিটা cos inverse minus half। তাহলে এখানে আমরা ট্রিকে আলোচনা করেছিলাম যখন cos inverse নিয়ে আমরা কাজ করব, ডোমেনটা যদি নেগেটিভ হয় তাহলে এটার একটু অন্যভাবে আমাদের এটা করতে হবে। সেটা কি, প্রথমে আমরা cos-এর ডোমেনটা হাফ ধরে এগোবো। তাহলে cos-এর কোন অ্যাঙ্গেলে হাফ হয় তোমরা সবাই জানো যে cos of 60 হচ্ছে হাফ, তার মানে দ্যাট মিনস π/3। তাহলে এইবার আমরা কি কাজ করব, এই cos inverse minus half এইটা যেহেতু নেগেটিভ আছে তাহলে cos-এর ক্ষেত্রে ট্রিকটা হচ্ছে পাই থেকে এটা সাবট্রাক্ট করতে হবে। তাহলে দ্যাট মিনস cos inverse minus half equal to pi minus π/3, দ্যাট ইজ 2π/3। এইবার sin inverse minus half, sin inverse minus half এটাও বের করা খুব ইজি। আমার ট্রিকটা আগের ক্লাসে আমি শিখিয়েছিলাম যে প্রথমে ডোমেনটা এখানে দেখছি নেগেটিভ, সুতরাং আগে আমি পজিটিভ ধরে চিন্তা করছি কোন অ্যাঙ্গেলে হাফ হয়। তাহলে তোমরা জানো যে sin 30 π/6, sin 30-তে হাফ হয়। তাহলে আমরা এখান থেকে sin ইনভার্স মাইনাস হাফ ইকুয়াল টু বলতে পারি π/6, কিন্তু তার আগে একটা নেগেটিভ সাইন বসবে। এইটাই হচ্ছে ট্রিকটা আমি শিখিয়েছিলাম। তাহলে এইবার আমরা যদি এর ভ্যালুটা বের করি তাহলে কি হবে, π/4 প্লাস 2π/3 মাইনাস π/6। তাহলে এটা যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই তাহলে হচ্ছে 24 করলাম 6π প্লাস 16π মাইনাস 4π, দ্যাট ইজ 18π/24। ক্যান্সেলেশন করো তাহলে 3π/4। তাহলে ইভ্যালুয়েশন করলে এর ভ্যালুটা হবে 3π/4। এবার দেখো টাইপ 2 এর সামটা দেখো, evaluate sin inverse sin π/3। আমরা জানি যে ITF এর ক্ষেত্রে সাইনের কি ডোমেন হয় -π/2, π/2। তাহলে এই অ্যাঙ্গেলটা সেই ডোমেনেই রয়েছে, সাইনের সেই ডোমেনেই রয়েছে, সুতরাং এটা নিয়ে কোনো চাপ নেই। তাহলে আমরা ফার্স্ট দেখো এটা কি করব, আমরা এখানে জাস্ট লিখে দেবো π/3, আর কিন্তু কিছু নেই। কেন, আর পাশের নোটটা লিখে দেবো সিন্স π/3 বিলংস টু ক্লোজ ইন্টারভাল -π/2, π/2। এবার দেখো টাইপ 3 সামটা, টাইপ 3 evaluate sin inverse sin 2π/3। আগে যেটা করলাম sin inverse sin π/3 সেটা আমি ডাইরেক্ট π/3 লিখে দিয়েছিলাম, কারণ π/3 প্রিন্সিপাল ব্রাঞ্চে বিলং করছিল। কিন্তু এখন sin inverse sin 2π/3, এই 2π/3 কিন্তু দেখো ভালো করে খেয়াল করো, 2π/3 কিন্তু -π/2 থেকে π/2 এর মধ্যে বিলং করছে না। এখানে আমরা লিখতে পারি যে 2π/3 does not belong to -π/2, π/2। তাহলে এইবার আমরা কাজটা কিভাবে করব সেটা আমাদেরকে একটু দেখে নিতে হবে। দেখো আমরা যেটা এই ধরনের যে সাম, সাইন ইনভার্স আসতে পারে, কস ইনভার্স আসতে পারে, যাই আসুক না কেন, আমরা এই অ্যাঙ্গেলটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নেব। আমরা π
পাইয়ের রেসপেক্টে বা 2 পাইয়ের রেসপেক্টে এটাকে একটু ব্রেক করতে হবে। কায়দাটা একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে মোটামুটি ভাবে আমরা একটু জেনারেল ভাবে এটা একটুখানি আইডিয়া নিয়ে নিই যে সাইন ইনভার্স ক্ষেত্রে আমরা এটাকে পাইয়ের রেসপেক্টে ভাববো, আর যদি কসের ক্ষেত্রে হয়, কস ইনভার্সের ক্ষেত্রে হয়, তাহলে আমরা সেটা 2 পাইয়ের রেসপেক্টে ভাঙবো। তাহলে এটা আমরা কিভাবে ভাঙছি দেখো, 2 পাই বাই 3 এটাকে আমরা লিখতে পারি পাই মাইনাস পাই বাই 3। এইভাবে অ্যাঙ্গেলটাকে যদি আমি অ্যারেঞ্জ করে নিই পাই মাইনাস পাই বাই 3, সেক্ষেত্রে আমরা কিন্তু একটা প্রিন্সিপাল ব্রাঞ্চের অ্যাঙ্গেল পেয়ে যাবো পাই বাই 3টা। তাহলে এই জন্যই আমরা এই অ্যাঙ্গেলটাকে একটু রিঅ্যারেঞ্জ করে নিতে হবে। সেটা হচ্ছে দেখো, এটাকে লিখছি সাইন ইনভার্স সাইন পাই মাইনাস পাই বাই 3, তাহলে ইকুয়াল টু সাইন ইনভার্স সাইন অফ পাই মাইনাস পাই বাই 3। তোমরা সবাই জানো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে আছে, সুতরাং সেকেন্ড কোয়াড্রেন্টে এটা সাইন পাই বাই 3 হবে। এইবার দেখো যে অ্যাঙ্গেলটা দাঁড়িয়েছে সেই অ্যাঙ্গেলটা কিন্তু এবার পাই বাই 3 বিলংস টু দ্য প্রিন্সিপাল ব্রাঞ্চ। এটা হচ্ছে মাইনাস পাই বাই 2 কমা পাই বাই 2। তাহলে এইবার আমরা সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়াল টু থিটা এই প্রপার্টি ইউজ করে ইকুয়াল টু পাই বাই 3 বলতে পারবো। এবার দেখো টাইপ 3 ইভালুয়েট কস ইনভার্স কস অফ 7 পাই বাই 6। আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে অ্যাঙ্গেলটা এখানে প্লাগ ইন করা আছে 7 পাই বাই 6, এটা কিন্তু 0 কমা পাই এই ইন্টারভালে নেই। কারণ কসের যে রেস্ট্রিক্টেড ডোমেন আমরা তৈরি করেছিলাম যাতে কস ইনভার্স এক্সিস্ট করে, সেটা আমি আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে রেস্ট্রিক্টেড ডোমেনটা আমরা 0 কমা পাই এটা ধরে নিয়েছিলাম কস ইনভার্স যাতে আমরা এক্সিস্ট করতে পারি। কস যেন কস থিটা যেন 1 1 অ্যান্ড অন টু ফাংশন হয়। যাই হোক, তা এখানে 7 পাই বাই 6 সেই প্রিন্সিপাল যে ব্রাঞ্চে সেটা বিলং করছে না, তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটা একটু অ্যারেঞ্জ করতে হবে। তাহলে আমি এটা পাইয়ের রেসপেক্টে বা 2 পাইয়ের রেসপেক্টে ভেবে দেখতে পারি। তাহলে প্রথমে পাইয়ের রেসপেক্টে ভাবি। ধরো আমি এখানে লিখছি 7 পাই বাই 6 ডাজ নট বিলং টু 0 কমা পাই। এই ডোমেনগুলো কিন্তু ভাইটাল রোল প্লে করবে। সুতরাং প্রত্যেকটা যে ইনভার্স ফাংশনের যে ক্ষেত্রে যে ডোমেন রেস্ট্রিক্টেড ডোমেন অ্যান্ড রেঞ্জ, এটাকে কিন্তু মানে টিওডি ফাংশনের রেস্ট্রিক্টেড ডোমেন অ্যান্ড রেঞ্জটা কিন্তু ভালো করে এটা মনে রাখতে হবে। তাহলে এই রেস্ট্রিক্টেড ডোমেনে বিলং করছে না, তাহলে 7 পাই বাই 6 কে আমরা লিখতে পারি ইকুয়াল টু পাই প্লাস পাই বাই 6 এইভাবে ভাঙতে পারি, যাতে এই অ্যাঙ্গেলটা এই ডোমেনে বিলং করে সেভাবে আমাদের ভাবতে হবে। তাহলে আমরা এখানে এটাকে লিখছি দেখো cos ইনভার্স cos অফ পাই প্লাস পাই বাই 6। তাহলে এটাকে বলা যায় cos ইনভার্স মাইনাস cos অফ পাই বাই 6। কেন পাই প্লাস পাই বাই 6? তোমরা সবাই জানো যে এটা থার্ড কোয়াড্রেন্ট আছে, থার্ড কোয়াড্রেন্টে কসটা নেগেটিভ হবে। তাহলে এইবার আমরা কিভাবে কাজটা করব দেখো, আমরা এইরকম দেখেছিলাম যে cos ইনভার্স মাইনাস থিটা যদি এরকম হয়, cos ইনভার্স মাইনাস থিটা, সেটাকে আমরা বলেছিলাম যে পাই মাইনাস cos ইনভার্স থিটা। এটা কিন্তু প্রপার্টি আমি আগের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম। তাহলে cos ইনভার্স এটাকে আমি যদি পুরোটাকে থিটা হিসেবে চিন্তা করি, তাহলে cos ইনভার্স মাইনাস মানে cos অফ পাই বাই 6 কে আমি থিটা হিসেবে চিন্তা করলাম, তাহলে এটা হবে পাই মাইনাস cos ইনভার্স cos পাই বাই 6। ব্যাপারটা এইভাবে ভাবা যেতে পারে। মানে আমি এই থিটাটাকে ভালো করে ফিল করো, থিটাটাকে আমি কিন্তু cos পাই বাই 6 হিসেবে চিন্তা করেছি। তাহলে cos ইনভার্স মাইনাস থিটা, দ্যাট মিন্স পাই মাইনাস cos ইনভার্স থিটা, তাহলে পাই মাইনাস cos ইনভার্স cos অফ পাই বাই 6। তাহলে পাই মাইনাস, এবার দেখো cos ইনভার্স cos পাই বাই 6, পাই বাই 6 বিলংস টু দিস ডোমেন, পাই বাই 6 আমরা দেখতে পাচ্ছি বিলংস টু 0 কমা পাই। তাহলে এবার পাই মাইনাস পাই বাই 6 বলবো, তাহলে দ্যাট ইজ 5 পাই বাই 6। তাহলে cos ইনভার্স cos অফ 7 পাই বাই 6 এর ভ্যালু হবে 5 পাই বাই 6। টাইপ 3 দেখো আরেকটা আমি প্যাটার্ন তোমাকে বলছি। এভালুয়েট cos ইনভার্স cos 13 পাই বাই 6। আগে ভালো করে অবজার্ভ করো যে এই যে অ্যাঙ্গেলটা 13 পাই বাই 6 এটা কিন্তু 0 কমা পাইয়ের মধ্যে নেই, এটা দেখেই বোঝা যাচ্ছে। 13 পাই বাই 6 ডাজ নট বিলং টু, লিখে দে পাশে 13 পাই বাই 6 ডাজ নট বিলং টু 0 কমা পাই। তাহলে এইবার আমাকে এই অ্যাঙ্গেলটা নতুনভাবে অ্যারেঞ্জ করতে হবে যাতে এই এমন একটা অ্যাঙ্গেল পাই যে অ্যাঙ্গেলটা এই
ডোমেনে বিলং করবে। তাহলে আমি তোমাদেরকে প্রথমে বলেছিলাম জেনারেলি আমরা এভাবে ভাববো যে সাইন ইনভার্স হলে পাই রেসপেক্টে অ্যাঙ্গেলটাকে ভাঙা যাবে, কস ইনভার্সের ক্ষেত্রে 2 পাই রেসপেক্টে ভাঙার চেষ্টা করব। সবসময় যদি ওটা সত্য নয়, এটা একটা আমাদের একটা ভাবনা থাকবো যে এভাবে হয়তো হতে পারে। তাহলে এটা যদি আমি দেখো 13 পাই বাই 6, এটা যদি 2 পাই রেসপেক্টে ভাঙি, ব্যাপারটা কিরকম হয়? ধরো 13 পাই বাই 6। অ্যাটলিস্ট খেয়াল করবে যে কস আছে, সুতরাং কসটা কোথায় পজিটিভ আছে? কসটা ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ আছে আর তোমার ফোর্থ কোয়াড্রেন্টে পজিটিভ আছে। তাহলে যদি আমি এমনভাবে অ্যাঙ্গেলটাকে অ্যারেঞ্জ করি যাতে অ্যাঙ্গেলটা ফোর্থ কোয়াড্রেন্টে থাকে বা ফার্স্ট কোয়াড্রেন্টে চলে যায়, তাহলে কিন্তু আমার কোনো অসুবিধা হবে না। যেটা দেখবে আগের যে সামটা করলাম, সেই সামটায় যদি আমরা 2 পাই এর রেসপেক্টে ভাঙতাম, তাহলে কিন্তু অ্যাঙ্গেলটা কিন্তু আমাদের থার্ড কোয়াড্রেন্টে চলে আসছিল। তাহলে থার্ড কোয়াড্রেন্টে কিন্তু কসটা কিন্তু নেগেটিভ, সুতরাং সেক্ষেত্রে সেটা কিন্তু ফ্রুটফুল হয়নি। একটু দেখে নিও আগের সামটা ভালো করে একটুখানি ফিল করো। এইবার 13 পাই বাই 6 যেটা আছে, এটাকে আমরা ধরো 2 পাই এটা দিয়ে ভাঙবো। তাহলে 2 পাই প্লাস পাই বাই 6 করলেই মনে হয় বেটার হয়। তাহলে দেখো 13 পাই বাই 6 হয়, পাই বাই 6 বিলংস টু দিস সেকশন। এবং এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো, ভালো করে খেয়াল করো, 2 পাই প্লাস পাই বাই 6, এই অ্যাঙ্গেলটা কোথায় আছে? এই হয়ে গেল 2 পাই প্লাস পাই বাই 6 মানে ফার্স্ট কোয়াড্রেন্ট, কোনো প্রবলেম নেই। কেন? ফার্স্ট কোয়াড্রেন্টে কসটা হচ্ছে পজিটিভ, সবাই পজিটিভ। তাহলে আমি এখন এইটা এইভাবে ভাঙবো, কস ইনভার্স কস অফ 2 পাই প্লাস পাই বাই 6, তাহলে ইকুয়াল টু কস ইনভার্স কস অফ 2 পাই প্লাস পাই বাই 6, তোমরা জানো এটা হবে কস অফ পাই বাই 6। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যেহেতু পাই বাই 6, সিন্স পাই বাই 6 বিলংস টু দিস ডোমেন 0, পাই প্রিন্সিপাল এই ব্রাঞ্চটা, তাহলে দেয়ারফর এর ভ্যালু হবে পাই বাই 6। তাহলে এর ভ্যালু হচ্ছে পাই বাই 6। টাইপ 3 এই সামটা দেখো, ইভ্যালুয়েট ট্যান ইনভার্স ট্যান অফ 3 পাই বাই 4। আমরা যে ট্যান থিটার যে রেস্ট্রিক্টেড ডোমেনটা আমরা তৈরি করেছিলাম, সেটা আমরা দেখেছিলাম মাইনাস পাই বাই 2 ওপেন ইন্টারভাল পাই বাই 2। তাহলে 3 পাই বাই 4 ওই প্রিন্সিপাল যে ব্রাঞ্চটায় বিলং করছে না, তাহলে আমাকে একে রিঅ্যারেঞ্জ করতে হবে অ্যাঙ্গেলটা। তাহলে আমরা এখানে লিখে নিই আগে 3 পাই বাই 4 ডাজ নট বিলং টু মাইনাস পাই বাই 2, পাই বাই 2। তাহলে এবার আমরা এটা অ্যারেঞ্জ করবো কিভাবে? আমরা যদি পাইয়ের রেসপেক্টে ব্যাপারটা ভাবি, দেখো পাই মাইনাস পাই বাই 4, অর্থাৎ এই যে 3 পাই বাই 4 এটাকে আমরা লিখছি পাই মাইনাস পাই বাই 4। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা এইভাবে সাজিয়ে নিই, ট্যান ইনভার্স ট্যান পাই মাইনাস পাই বাই 4। এবার আমরা এখান থেকে ট্যান ইনভার্স ট্যান অফ পাই মাইনাস পাই বাই 4, এটা তোমরা বুঝতেই পারছো এটা সেকেন্ড কোয়াড্রেন্টে রয়েছে, পাই মাইনাস পাই বাই 4। এইখান থেকে যদি পাই আর মাইনাস পাই বাই 4 মানে হচ্ছে অ্যাঙ্গেলটা এরকম জায়গায় দাঁড়াবে। তাহলে এই অ্যাঙ্গেলটা এটা নিশ্চয়ই সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যানটা কি নেগেটিভ, তাহলে এটা আমরা লিখছি ট্যান ইনভার্স মাইনাস ট্যান অফ পাই বাই 4। ব্যাপারটা এইভাবে ভাবা যেতে পারে। এরপরে ট্যান ইনভার্স আমরা লিখতে পারি যে ট্যান অফ মাইনাস পাই বাই 4, কারণ একমাত্র কস ইনভার্স আর সেক ইনভার্সের ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে না, কিন্তু বাইরে মাইনাস হলে ট্যান বা কট বা সাইন কোসেক সবার মাইনাস ভিতরে ঢুকে যেতে পারে। তাহলে এইটা আমরা লিখতে পারি ইকুয়াল টু মাইনাস পাই বাই 4। কেন? তার কারণ হচ্ছে মাইনাস পাই বাই 4 এইটা বিলংস টু মাইনাস পাই বাই 2, পাই বাই 2। তাহলে ট্যান ইনভার্স ট্যান অফ 3 পাই বাই 4 ইকুয়াল টু মাইনাস পাই বাই 4। এরপরে দেখো এই টাইপ 3 আর একটা সাম, ইভালুয়েট কস ইনভার্স কস 5। এই টাইপের অনেক অঙ্ক দিতে পারে। তাহলে যে 5টা এই কসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে 5। তাহলে আমরা একটু দেখি তো যে 5 এই 0, পাই এর মধ্যে কি 5 বিলং করে?
পাইয়ের ভ্যালু মোটামুটি ভাবে অ্যাপ্রক্সিমেট, যদিও পাই একটা ইরাশনাল বা ট্রান্সেন্ডেন্টাল নাম্বার, তোমরা সবাই জানো, পাইয়ের ভ্যালু তবু আমরা 3.14 লিখে আমরা একটা আইডিয়া করার চেষ্টা করছি। তাহলে 0, পাই ক্লোজ ইন্টারভাল, এটা মানে হচ্ছে 0,3.14। তাহলে 5 নিশ্চয়ই এই ডোমেনে বিলং করছে না, তাহলে আমরা লিখছি 5 ডাজ নট বিলং টু দিস ডোমেন। তাহলে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এটাকে নতুন করে অ্যারেঞ্জ করা, 2 পাই রেসপেক্টে বা পাই রেসপেক্টে ভাবা। তাহলে দেখো cos ইনভার্স, আমরা এই cos অফ পাই 5 গেটে রয়েছে, এটা আমরা যদি ফোর্থ কোয়াড্রেন্টে বা ফার্স্ট কোয়াড্রেন্টে রাখতে পারি তাহলে কিন্তু এটাকে আমি কিন্তু পুরো নেগেটিভ অ্যাঙ্গেল তৈরি হবে না, সেক্ষেত্রে আমরা একটু সুবিধা পাবো। যাই হোক, সেটা পাই রেসপেক্টে ভাবা যেতে পারে, সেটাও তোমাদের দেখিয়েছি আগের অঙ্কে। তাহলে তুমি দেখো যদি 2 পাই -5 করি এইটা, তাহলে ব্যাপারটা কি হয়? ধরো পাইয়ের ভ্যালু 3.14, তাহলে 2 × 3.14 - 5, তাহলে কত হলো? 6.28 - 5, তাহলে দ্যাট ইজ 1.28। তাহলে এবার দেখো 1.28 বিলংস টু দিস ডোমেন 0,3.14। তাহলে আমরা কিন্তু এইভাবে যদি অ্যারেঞ্জ করে নিই তাহলে কিন্তু কসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা কিন্তু প্রিন্সিপাল ডোমেনে, প্রিন্সিপাল ব্রাঞ্চে কিন্তু বিলং করবে। তাহলে এটাকে লেখা যায় এইভাবে, cos ইনভার্স cos অফ 2 পাই -5। তাহলে এবার তো অসুবিধা নেই, এবার আমরা বলতে পারি ইকুয়াল টু 2 পাই -5। এবার আমরা আসছি টাইপ 4-এ। টাইপ 4-এ তিনটে সাম দিয়ে দেখো, সাইন অফ সাইন ইনভার্স 5, কস অফ কস ইনভার্স 3, ট্যান অফ ট্যান ইনভার্স 15 এর ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে প্রথমে আমি এই প্রথম সামটা করছি, সাইন অফ সাইন ইনভার্স 5 ইকুয়াল টু কত, এটা চেষ্টা করছি বের করা। প্রথমে একটা খেয়াল রাখবে যে সাইনের কাজটা যখন করছি তখন সাইনের ডোমেন, রেঞ্জ, রেস্ট্রিক্টেড ডোমেন, রেঞ্জ, তারপরে হচ্ছে সাইন ইনভার্সের কি ক্ষেত্রে কি হবে, ডোমেনটা কি হবে, রেঞ্জটা কি হবে, এগুলো সব কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমি সেটাই একটু চেষ্টা করছি। ধরো সাইনের ক্ষেত্রে আমাদের ডোমেন ছিল, আমি লিখছি ডোমেন ছিল এনি রিয়েল নাম্বার, আর রেঞ্জ আমরা জানি -1,1। যেই সাইন ইনভার্সকে এক্সিস্ট করানোর ব্যাপার আসে, যখন আইটিএফ এক্সিস্ট করানোর ব্যাপার আসবে যখন, তখন আমার ডোমেনটা রেস্ট্রিক্টেড করতে হবে। তাহলে সাইনের রেস্ট্রিক্টেড ডোমেনটা তখন হয়ে যাবে, আরডি লিখলাম রেস্ট্রিক্টেড ডোমেন, তখন হয়ে যাবে -π/2, π/2, যেটাকে আমরা প্রিন্সিপাল ব্রাঞ্চ বলি, আর রেঞ্জটা ওটাই থাকবে -1,1। এবার যদি সাইন ইনভার্স হয়, আমরা জানি এটা উল্টো ফাংশন, রিভার্স ফাংশন, তাহলে সাইন ইনভার্সের ডোমেনটা হবে সাইনের রেঞ্জ, দ্যাট ইজ -1,1, আর রেঞ্জটা হবে রেস্ট্রিক্টেড ডোমেনটাই, সাইনের রেস্ট্রিক্টেড ডোমেনটাই হবে সাইন ইনভার্সের রেঞ্জ। তোমরা আশা করি ভালো করে বুঝতে পেরেছো, ব্যাপারটা ফিল করেছো। তা এইবার আমরা দেখি সাইন ইনভার্স 5 এর ভ্যালু বের করা যায়। 5 কি -1 থেকে 1 এর মধ্যে লাই করে? তাহলে এখানে লিখবো 5 ডাজ নট বিলং টু -1,1। আমরা যেরকম আগে অ্যাঙ্গেলকে চেঞ্জ করে নিচ্ছিলাম, এটা তো অ্যাঙ্গেল নয়, সাইন ইনভার্স 5 এটা তো অ্যাঙ্গেল নয়, এটা একটা রিয়েল নাম্বার। তা রিয়েল নাম্বারটা এই রেস্ট্রিক্টেড এই ডোমেনে, আমরা সাইনের রেস্ট্রিক্টেড ডোমেনে, সরি সাইন ইনভার্সের যে ডোমেনটা আছে ডোমেনটায় বিলং করছে না। তাহলে আমরা বলতে পারি সাইন অফ সাইন ইনভার্স 5 কান্ট বি ডিটারমাইন্ড। পরীক্ষায় এরকম কোশ্চেন যদি দেয় তাহলে কিন্তু এই লজিক পার্টটাকে ভালো করে দেখিয়ে তারপরে বলতে হবে যে ইট কান্ট বি ডিটারমাইন্ড। এরপরে দেখো একইভাবে করবো cos অফ cos ইনভার্স 3। তাহলে কসের যে ডোমেন আর রেঞ্জ সেটা কি? কসেরটা জানি আমরা, ডোমেনটা তো আর হয়, কিন্তু যেহেতু ইনভার্স এক্সিস্ট করাতে হবে তাহলে কসের রেস্ট্রিক্টেড ডোমেনটা আমরা চিন্তা করছি, সেটা হচ্ছে 0,π, আর রেঞ্জটা হচ্ছে তোমরা সবাই জানো -1,1। এবার যদি কস ইনভার্স হয় তাহলে -1,1 থেকে 0,π, কিন্তু 3 does not belong to here, 3 does not belong to -1,1, so cos of cos inverse 3 can't be determined but does not exist.
এরপরে tan of tan inverse 15, তাহলে আমরা tan এর ব্যাপারটা জানি যে tan এর ক্ষেত্রে কি হয়, tan এর হচ্ছে -π/2, π/2 এটা থেকে এনি রিয়েল নাম্বার হতে পারে, tan এর রেস্ট্রিক্টেড ডোমেন এটা, আর এটা হচ্ছে রেঞ্জ। আর তাহলে tan ইনভার্সের কি হবে, tan ইনভার্সের হবে r2 -π/2, π/2 উল্টোটা। তাহলে এই যে 15 বিলংস টু এনি, 15 ইজ এনি রিয়েল নাম্বার, সো 15 আমরা এখানে tan ইনভার্সের ডোমেনের হিসেবে আমরা প্লাগ ইন করতে পারি। তাহলে tan of tan inverse 15 ইকুয়াল টু হবে 15। এরপরে টাইপ 5 এর সামটা দেখো, এরকম প্রচুর সাম পরীক্ষা দেয়, ইভ্যালুয়েট সাইন tan inverse 4, বাইরের ট্রিগোনোমেট্রিক টিয়ারটা আলাদা, ভিতরে tan আছে, ভিতরেও আলাদা, দুটো আলাদা আলাদা আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে আমরা টেকনিকটা অ্যাপ্লাই করব, প্রথমে আমরা tan inverse প্রথমে দেখে নিচ্ছি যে tan inverse 4 এটা এক্সিস্ট করে। তো হ্যাঁ, একটু আগে দেখেছি যে tan inverse-এর যে ডোমেনটা আছে সেটা হচ্ছে এনি রিয়েল নাম্বার হতে পারে, তাহলে এটা tan inverse 4 এক্সিস্ট করে, সুতরাং এটা নিয়ে কোনো আমার অসুবিধা নেই। তাহলে এবার আমরা tan inverse 4 কে আমরা থিটা ধরে নিলাম, তাহলে আমরা এখান থেকে বলতে পারি tan থিটা ইকুয়াল টু 4। এইবার আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি সাইন থিটা, কারণ tan inverse 4 কে আমরা থিটা ধরেছি। তাহলে আমার কাজ হচ্ছে সাইন থিটার ভ্যালুটা ফাইন্ড করা। তাহলে দেখো কত ইজি, আমরা যদি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করে নিই আর এটাকে যদি থিটা দিই, তাহলে tan থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস, দ্যাট ইজ ইট ইজ 4 and it is 1. সো বাই পাইথাগোরাস আমরা বলতে পারি √4² + 1² দ্যাট ইজ √17। তাহলে এবার সাইন থিটার ভ্যালুটা আমরা জানি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ, দ্যাট ইজ 4/√17। তাহলে কত সহজেই আমরা যে কোনো ট্রিগোনোমেট্রিক রেশিও থাকুক না কেন, বাইরে সাইন, বাইরে কস, ভিতরে ট্যান বা ভিতরে কট যাই থাকুক না কেন, এই যদি পার্সপেক্টিভে আমরা যদি অঙ্কটা করি তাহলে আমাদের কিন্তু কোনো অসুবিধা হওয়ার কথা না। শুধু একটা খেয়াল রাখতে হবে যে এইরকম জায়গায় যেখানে প্লাগ ইন করা হচ্ছে, সে প্লাগ ইনটা যেন ডোমেনে বা ইনভার্সের ডোমেনে, বা যদি ওখানে যদি ট্রিগোনোমেট্রিক রেশিও থাকে তার ডোমেনে যেন বিলং করে, সেইটাকে খেয়াল রাখতে হবে। মোটামুটিভাবে যতগুলো টাইপের সাম পরীক্ষা আসে সব টাইপগুলোই আমি তোমাদেরকে দেখালাম, তোমরা একটু প্র্যাকটিস করো, বিভিন্ন এইরকম টাইপের সাম বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে তোমরা প্র্যাকটিস করো। আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট বক্সে জানিও। পরের পর্বে আরও কিছু ডিফিকাল্ট সাম, হার্ডার সাম এই আইটিভির উপরে, সেগুলোকে নিয়ে আলোচনা করব।